স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে পিএইচপি আমাদের সাথে। আপনারা জানেন যে অনুষ্ঠানে আমরা এই সময়কার নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা এই মুহূর্তে যে সমস্ত বিষয় আলোচনার মধ্যে আছে তা নিয়ে দুজন আমার অতিথির সঙ্গে আলোচনা করব। আমার পাশে আছেন ডক্টর মিজানুর রহমান, তিনি উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, আছেন সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবির, তিনি সিনিয়র এডিটর BDNews24.com। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর মিজান, একটু আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই আমি। খুবই একটা নির্ঝঞ্ঝাট ঈদ উদযাপনের শেষের দিকে এসে আমরা যে মর্মান্তিক একটি লঞ্চ দুর্ঘটনা এবং খুবই হৃদয় বিদারক দৃশ্য, যে এখনো পর্যন্ত আমরা প্রায় বেশ কিছুদিন হওয়ার পরও এর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, কোথায় আছে। প্রতিদিন একটি একটি করে বাংলাদেশ বিভিন্ন নদীতে একটি করে লাশ ভেসে আসছে। আপনার কি মনে হয় যে আমাদের কোথাও একটু ভালো ব্যবস্থাপনা থাকলে এটি আমরা এড়াতে পারতাম? না, তা তো অবশ্যই। আসলে নৌ দুর্ঘটনার যে বিষয়টা, এটা তো আর নতুন না। এবার হয়তো ঈদের আশেপাশে ঘটনাটি ঘটছে। এই সময় প্রত্যেক বছরই আমাদের এখানে একটা নৈমিত্তিক ঘটনা হয়ে যাচ্ছে এই নৌ দুর্ঘটনা। আমি মনে করি যে তিনটা কারণে নৌ দুর্ঘটনাগুলো ঘটতে পারে। একটা তো ন্যাচারাল ডিজাস্টার, যদি প্রাকৃতিকভাবে বড় ধরনের জ্বর জন্ডা এটা কিছু হয়, সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। আর এটা হচ্ছে টেকনিক্যাল কারণ। টেকনিক্যাল কারণটা যেটা, সেটা হচ্ছে যে জলযানের ফিটনেস বা এটার আর্কিটেকচারাল যে ডিজাইন, সেখানে যদি বড় ধরনের ফল্ট থাকে বা ইঞ্জিন ত্রুটি ইত্যাদি। আর আরেকটা যেটা আপনি অলরেডি বলে ফেলছেন, যে ব্যবস্থাপনা, যেটা মানুষের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টা। তো এইটাই একটা, এখানে আপনি জানেন যে আমাদের ন্যাচারাল যে ডিজাস্টার হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে ওয়ার্নিং সিস্টেম অনেক ডেভেলপ করছে, যার কারণে এখন আর যেমন 3 নম্বর সংকেত দেয়া ছিল এবং সবাই জানতো সেই সংকেত। এবং এই লঞ্চটা ছোট লঞ্চ, অনেক পুরনো লঞ্চ, যেটার ধারণ ক্ষমতা মাত্র 85 জন, এটা ওই দিন চলারই কথা না। এক, আর টেকনিক্যালি যদি আসেন, আসলে এইগুলো অনেক পুরনো লঞ্চ। এখন যে লঞ্চগুলো তৈরি হচ্ছে, এগুলো অনেক বড় আকৃতির, আর এগুলো মানে নেভাল আর্কিটেকচার নিয়ম অনুযায়ী করা হচ্ছে। এখন কোন এরকম ত্রুটিপূর্ণ জলযান মালিকরাই করে না, কারণ এই রিস্ক তারা নিতে চায় না। আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোনটা 30 বছর 35 বছরের পুরানো। ইতিমধ্যে এগুলো অনেকগুলো লাইসেন্স, ফিটনেস, এগুলো সবই বাতিল হয়ে গেছে। সেটা দেখার তো দায়িত্ব আছে। হ্যাঁ, মানে শুধু এটাই না, আমি যেটা বলছি, নৌযানের ম্যানেজমেন্টের দুইটা পার্ট। একটা হচ্ছে যে এটার ইন্টারনাল ম্যানেজমেন্ট, এটা সারেং বা যারা ভিতরে কর্মকর্তা কর্মচারী তারা। আর একটা হচ্ছে এটার একটা অথরিটি আছে এই নৌযানগুলো পরিচালনা করার জন্য। এবং নৌযান পরিচালনার যে আইন আছে বা যেসব নিয়ম কানুন আছে, এর মধ্যে একেবারে সুস্পষ্টভাবে বলা আছে, রেলের যেরকম রেল স্টেশন থেকে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে রেল ছাড়ার আগে স্টেশন মাস্টারের অনুমতি নিতে হয়। সবুজ ফ্ল্যাগ বা দেওয়ার আগে স্টেশন মাস্টার একটা লিখিত পারমিশন দেওয়ার পরে রেল কিন্তু এক স্টেশনে যায়। এক্স্যাক্টলি সেম জিনিস কিন্তু আমাদের নৌ পরিবহন আইনের মধ্যে এটা আছে, যে ওখানে BIWT এর লোক থাকবে, উনি লঞ্চটি ছাড়ার আগে ওখানে যে পরিমাণ যাত্রী, কতজন উঠলো দেখে একটা লগ বই থাকবে, সেই লগ বইয়ে স্বাক্ষর করার পরে কিন্তু পরবর্তী স্টেশনে যাবে। তো এখন তো দেখা যাচ্ছে এইগুলোর হয়তো আমাদের কাগজে কলমে এগুলো আছে, কিন্তু কোনো ব্যবস্থায় সেখানে ছিল না। এই 85 জনের লঞ্চ হচ্ছে 250 জন উঠছে। সেজন্য টেকনিক্যালি হয়তো 85 জন যদি হতো তাহলে এই ঘটনাটি ঘটতো না। এবং এটা সরাসরি কারাগান্ধী থেকে মাওয়া আসার কথা ছিল, কিন্তু এটা পথে আরেকটা জায়গার মধ্যে নাকি আরো শখানিক লোক নৌকায় করে এইভাবে সেভাবে লোক উঠিয়েছে। সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে আমার মনে হয় এরপরে যেটা হয়, আগেই বলে ফেলি, প্রায় আমাদের এখানে এই নৌযান দুর্ঘটনা ঘটলে একটা তদন্ত কমিটি করা হয়। এরকম শত শত তদন্ত কমিটি হয়েছে এবং রিপোর্ট বের হয়, কোনটা 2-3টা নাকি বের হয়েছে, বাকিগুলো বের হয়নি। কিন্তু কাউকে এইগুলোর জন্য আসলে দায়ী করা হয় না, শনাক্তও করা হয়নি। আর দুর্ভাগ্যজনক হচ্ছে, শনাক্তকরণের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, কমিটি একটা করবে দেখবেন, ওটা আবার ওই এদেরই বন্ধু বান্ধব। ও হয়তো অধস্তন কর্মচারী আর ঊর্ধ্বতন কর্মকর্তা, একই সংস্থার লোকদের দিয়ে এগুলো করা হয়। নৌযান পরিচালনার জন্য স্পেশালাইজড কোন ইনস্টিটিউট, তাদের প্রশিক্ষণের জন্য, ট্রেনিং এর জন্য, গবেষণার জন্য এগুলো আসলে আমরা গত 38 বছরেও BIWT আছে কিন্তু এগুলো করতে পারিনি। সেটাই আমাদের দুর্ভাগ্য। আমানুল্লাহ কবির, আপনি কিভাবে দেখেন এই ধরনের একটি ঘটনা? বলেই ফেলছেন। এখন যেটা হচ্ছে, এই টোটাল যদি আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলি, তাহলে ম্যানেজমেন্ট প্রবলেম। ম্যানেজমেন্টটা হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টের প্রবলেমটা হচ্ছে বড়। কারণ এই যে আইনগুলোর কথা মানে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বললেন, এখন এই আইনগুলো তো বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়ন হলে তো এই জিনিসটা হতো না, তাই না? আজকে আপনি যদি মানে
ঠিক মতো আইনগুলো বাস্তবায়ন হতে এখানে তদারক করার জন্য টিম আছে, তাদের তদারক করার কথা, ইন্সপেকশন করার কথা, দেখার কথা যে এখানে কতজন যাত্রীর মানে ক্যাপাসিটি আছে, কতজন যাত্রী এখানে তোলা হয়েছে, এগুলো সব দেখার কথা। আপনি বলছেন তদারক করার কথা, এই দুর্ঘটনার পরও আজকে দেখবেন বিভিন্ন না এই লোকটা যে লোকটা ওখানে দায়িত্বে ছিল তাকে আজকে খুঁজে পাইছে কোনো একটা মিডিয়া, এবং সে বলছে সে সেখানে ছিল না। আজকে লোকটা থাকলেও তো যা আসে না, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে লঞ্চ গুলো আসছে যাত্রীর ধারণ ক্ষমতার অনেক বেশি লোক। এটা তো আপনাকে এনশিওর করতে হবে, আপনাকে তো এনশিওর করতে হবে যে আইনটা ঠিক মতো পালিত হচ্ছে। আইনটা পালিত না হলে আপনি কি করে মানে করবেন? এই যে এখন এর দায়িত্বটা নিবে কে? এই যে এতগুলো লোক যে মারা গেল, আপনি যেখানে আপনি যে আইনগুলো আছে, আইন যদি ঠিক মতো ফলো করা হয় তাহলে দেখা যাবে যে এই যাত্রীগুলো কিন্তু আজকে এইভাবে তাদের লাশ পানিতে ভেসে যেত না। আইনটা ফলো করা হয় না বা ইমপ্লিমেন্ট করা, এক্সিকিউট করা হয় নাই বা জন্যই আজকে কিন্তু এই লাশগুলো, এই মানুষগুলো লাশ হয়ে মানে নদীতে ভাসছে আর কি, তাই, এবং খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন আমরা সবাই বড় বড় কথা বলি, কিন্তু আপনি এই গত 12 বছরে দেখলাম শত শত লোক মারা যাচ্ছে, হাজার হাজার লোক যে মারা যাচ্ছে। তাহলে মারা যাচ্ছে আপনি একটাই কারণ হচ্ছে যে উনি যে কারণগুলো মানে কথা বললেন, এই কারণগুলো দূর করা কোনো ব্যাপারই নেই। আপনি যে ফিটনেস সার্টিফিকেট আপনি দিচ্ছেন কেন? এই যে 30 বছর, 35 বছর, 25 বছরের এইগুলোকে আপনি ফিটনেস সার্টিফিকেট কোন ভিত্তিতে দিচ্ছেন? এর কিন্তু ওখানে হচ্ছে যে গাড়ির ক্ষেত্রে হচ্ছে, এগুলো হচ্ছে। আপনি মানে ঈদে করছেন কি? আপনি এই যে লোকজন, যে আপনি এতগুলো লোক যে উঠছে, আপনার তো যদি আপনি ক্যাপাসিটি দেখেন, প্রত্যেকটা লঞ্চ ছাড়ার আগে যদি আপনি তার ক্যাপাসিটি দেখেন, সে ওখানে কত লোক উঠছে এটা যদি দেখেন, এবং একটা একেবারে মানে এটা স্ট্রিক্টলি নিষেধ করা থাকবে যে মাঝপথে তুমি কোনো যাত্রী নিতে পারবে না। যদি খালি হয় তাহলে ওইটা নিতে পারবে, কিন্তু মাঝপথে যে যাত্রীগুলো নিয়েছে, এখন 250 বলছে, কেউ 300 বেশি বলছে, কেউ তো জানো না, ওরাও বলতে পারে না। তো এই যে অবস্থাটা, এরকম একটা মানে অনিশ্চিত অবস্থার মধ্যে এরকম এখন দেখা যাচ্ছে ভোলা থেকে শরীয়তপুর, ওদিকে চাঁদপুর, বিভিন্ন জায়গা থেকে লাশ পাওয়া যাচ্ছে। ভাটির অঞ্চলে তো লাশ, অনেকেই মনে করছে যে অনেক লাশ হয়তো সমুদ্রেও চলে যাচ্ছে, 30 কিলোমিটার যে কারণে হয়তো পাওয়া যাচ্ছে না, তাই না? তারপর আপনার লঞ্চটা কোথায় ডুবছে এখন পর্যন্ত সেটা লোকেট করা যাচ্ছে না, তাই না? তা আপনি এখন এটা দোষটা কার হবে? তাহলে আমরা খালি শোক প্রকাশ করলে তো হবে না, যে আমরা মরে গেলেও শোক প্রকাশ করলাম, এটা তো হবে না। এখন আপনি দেখেন, আমি জানি না, আমার মনে হয় না যে এইরকম দুর্ঘটনা আরো ঘটছে, অনেক সময় ঘটছে। আপনি এর জন্য মালিকের কি শাস্তি হয়েছে? এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কি শাস্তি হয়েছে? এর জন্য আপনার যারা অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট ওই যে করে আর কি, মানে সারেং ঠারেং ইত্যাদি, তাদের কি শাস্তি হয়েছে? কি শাস্তি হয়েছে? না, শাস্তি ন্যাচারালি বোধহয় হয়েছে একটা, কারণ এই সারেংও আমার মনে হয়, সারেং এবং ভিতরে যারা ছিল কেউ বাঁচতে পারেনি। শাস্তি না, আমি বলছি ঠিক বলছি। আমি যে একটা জিনিস শেষ করতেছি, আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই তো কর্তৃপক্ষীয় বা জাহাজ মালিকদের লোভ, লালসা, দুর্নীতি, এগুলোর বাইরেও দায়িত্ব অবহেলা, এর বাইরেও কিন্তু আমাদের আবার যাত্রী সাধারণেরও একটা আমি ঈদের সময় নৌ পরিবহন মন্ত্রীকে দেখছি নিজে লোক নামানোর জন্য চেষ্টা করতে ছাদের উপর থেকে, আর লোকেরা বলতেছে আমরা মরলে আপনার কি যায় আসে, আমরা বাড়ি যাব, কি ব্যবস্থা আমাদের আছে? এই যে যাত্রীদেরও একটা মানে বেপরোয়া মনোভাব, অবশ্য তাদেরও পরিবহন মন্ত্রীর 3 জন ভাগ্নি মারা গেছেন এই লঞ্চে। আমি বললাম যে জানলাম যেটা আপনি যাদের শাস্তি হয়নি বলছেন, তো শাস্তি কিন্তু প্রাকৃতিক নিয়মে কোন দিন যে কোন নৌ বহন কর্তৃপক্ষের বড় কর্তা ডুবে মরবেন না, এটা নিয়ে বা কি নিশ্চয়তা আছে? তো সেটা তা না, আমরা তো প্রাকৃতিক শাস্তির উপরে নির্ভর করবো না। আমি বলছি যে আমরা আমি যেটা বলতে চাচ্ছি, শাস্তি হয়তো এইটাকে এই যেসব লোকগুলো শাস্তি দিয়ে গেলে, এটা আমরা আগেও বলছিলাম, হয়তো আপনি এই পরবর্তী দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা 5 to 10% হয়তো কমতো, কারণ অনেক লোকের ফাঁসি হওয়ার পরেও এই সমাজে খুন, খারাপি, দুর্নীতির বন্ধ হয় নাই। কিন্তু আমাদের যেখানে কাজ করার দরকার ছিল, যেগুলো যাতে না ঘটে, এই ঘটনাগুলো প্রিভেন্ট করা, সেরকম যদি আমরা রিপোর্টগুলো ওইভাবে পাওয়া যেত এবং সে অনুযায়ী যদি তদারকি সহ অন্যান্য ব্যবস্থাপনাগুলো করা যেত, তাহলে হয়তো এগুলোকে এড়ানো যেত। সেটাই বলছি। সেটি অভাবটা আমরা কেন দেখছি, আপনার কি মনে হয়? আমার লক্ষ্য এটা শুনলে ওই যে মানে উনি বলছেন, আমাদের হচ্ছে কি এটা মানে এটা কিন্তু একটা সেক্টর না, এটা তো সব সেক্টরে এই অবস্থাটা, তাই না? আজকে আপনি ধরেন, আমি যদি নৌমন্ত্রী হইতাম,
তাহলে আমি করতাম কি, আমার এই ব্যর্থতার জন্য আমি রিজাইন করে চলে আসতাম, অথবা আমি প্রাইম মিনিস্টারকে স্যাক করতাম। আমি প্রাইম মিনিস্টার হলে বাংলাদেশে এরকম কোন নজির খুব কম। এখন আপনি একবার এরকম ট্রেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, ট্রেন দুর্ঘটনার জন্য যখন পদত্যাগ করতে বলা হলো তখন মন্ত্রী বললেন আমি কি ট্রেনটা চালিয়েছি চালাই নাকি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি কার কাছে? না, আমরা যদি কোরিয়ার এক্সাম্পলটা দেখি, কোরিয়ায় ফেরি দুর্ঘটনার জন্য কি হইলো, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রিজাইন করে গেছে, তাই না? তা আপনার কেউ তো কোনো দিকে জবাবদিহিতা বা দায়বদ্ধতা বোধ করে না। এই যে এতগুলো লোক মারা গেল, এক দায়বদ্ধতাটা কার, এটা তো আমরা এখন পর্যন্ত কি করতে পারছি, শনাক্ত করতে পারছি, নির্ধারণ করতে পারছি? প্রথম যদি আপনি দায়বদ্ধতার কথা বলেন, তাহলে এই যে উপরের থেকে আমাদের মিনিস্টার থেকে শুরু করে নিজ পর্যন্ত সারিং বন্ধ চলে যায়, তাই না? দায়িত্বটা কার? প্রধান দায়িত্বটা হচ্ছে তো মিনিস্ট্রির, মিনিস্টার এবং মিনিস্ট্রি, তারাই তো এটাই করে। তাহলে আপনি কি করবেন? এটা তো এটা তো একটা বড় ঘটনা, একসাথে হয়তো 150-200 লোকের শরীর সমাধি, এটা আমরা বড় করে দেখছি। কিন্তু এরকম দুর্ঘটনা কিন্তু এই যে যন্ত্রচালিত নৌকা যেগুলোকে বলে, যেগুলো হাওয়ার অঞ্চলে প্রতিদিন কিন্তু আপনি দেখবেন, যদি পত্রিকায় খুব সিরিয়াসলি ফলো করেন, 2-4-5টা করে এরকম দুর্ঘটনা ঘটে। তারপরে সড়কের ক্ষেত্রে এই আজকেও এটা হয়তো অতটা ফোকাস পাচ্ছে না, নরসিংদীর এখানে 2টা বাস মুখোমুখি সংঘর্ষ হয়ে এখানে 5-7 মতো মারা গেছে। আর বহু লোক সড়ক দুর্ঘটনায় এই সময় বিভিন্ন এত বেপরোয়া। হ্যাঁ, তো সেইখানেও তো জিনিসটা হচ্ছে, ঠিক আছে, আমরা সড়কের যে সংখ্যক যানবাহন, সেই সংখ্যক আমাদের সেই পরিমাণ রাস্তাঘাট আমাদের উন্নয়ন হয়নি, প্লাস ড্রাইভার এই শত হাজার ড্রাইভারের যে রিকোয়ারমেন্ট, সে অনুযায়ী কোন প্রশিক্ষণের ইনস্টিটিউট নেই। ড্রাইভার ওই হেল্পার হিসেবে কাজ করে, তার সাথে একটা ড্রাইভিং শিখে। এক্স্যাক্টলি এই নৌ পরিবহনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। নৌ পরিবহনেরও প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে যে সারেং হবে এরকম অত্যন্ত সীমিত। আর এই গত কয়েক বছরের মধ্যে মানে নৌযানের সংখ্যা যেভাবে বাড়ছে এবং সেখানে ম্যান পাওয়ারের যে সংকট, এগুলো তৈরি করার জন্য আসলে প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের এখানে নেই। ওই হয়তো জাহাজে খালাসির কাজ করতো, সে এক পর্যায়ে শিখতে গিয়ে হয়তো অবকাশও নাই, আমাদের চিন্তাও নেই। আমরা যে চিন্তা করব যে এরকম একটা কিছু করা দরকার, সেটাও তো করছি না। করে যদি কিছু প্রসঙ্গে যেমন আমলা খবর, আপনি যেহেতু গণমাধ্যমের লোক, আপনার কাছে আছে যে সম্প্রচার নীতিমালা নিয়ে যেটি মন্ত্রিসভায় সম্প্রতি অনুমোদন হয়েছে, সেটি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনও এটি নিয়ে উত্তপ্ত। আপনার কি মনে হয় যে এটি যে প্রতিক্রিয়া আমরা দেখছি, পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিক্রিয়া দেখছি, গণমাধ্যম কর্মীদের প্রতিক্রিয়া দেখছি, কেউ বলছেন যে গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য এই নীতিমালা করা হচ্ছে, আপনার কি মনে হয়? দেখেন, এটা একটা কারণ হচ্ছে কি, প্রধান কারণ হচ্ছে যে আপনি আমাদের যে অতীত অভিজ্ঞতা, এটা ভালো না। এই যে মানে চুন খেলে মুখ পরে এই ভয়ে কিন্তু দই খেতে মানে ভয় করে, তাই না? আমাদের অবস্থাটা হয়ে গেছে এইরকম, আমরা ভয় পাই অতীত অভিজ্ঞতা থেকে আমাদের ভয় ঢুকেছে। অ্যাকচুয়ালি নীতিমালা তো থাকতে হবে, নীতিমালা তো আমরাই চেয়েছি, সাংবাদিকরাই চেয়েছে, আমরা নীতিমালা প্রণয়ন করার জন্য আপনার প্রেস কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রেস কাউন্সিল একটা নীতিমালা তৈরি করছিল, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয় নাই। এটা আমরা আমাদের সময় আমরা এটা করেছিলাম, হয় নাই। এখন নীতিমালা তো আপনাকে থাকতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই নীতিমালাটা কোন কারণে, উদ্দেশ্যটা থাকতে হবে, যে উদ্দেশ্যটা নীতিমালাটা কি একটু প্রমোট অর টু গ্যাগ? আপনার কি মনে হচ্ছে নীতিমালাটা হলো প্রমোট করার জন্য, নীতিমালাটা গ্যাগ করার জন্য না। এখন নীতিমালা থাকবে। এখন এখানে যেটা প্রবলেম হয়েছে, যে এখন যে মানে সাম্প্রতিক ইয়েতে যে মানে এই যে এখন যে প্রতিক্রিয়াটা আমরা দেখছি, এর একটা কারণ হচ্ছে যে এই মানে ঘোড়ার আগে গাড়িটা জোরে দেওয়া হয়েছে। কিভাবে? আপনার এই যে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন কিন্তু আপনার ওই টেলিভিশনের মালিকরাই চেয়েছিল এবং সাংবাদিকদের যে প্রতিষ্ঠান তারাও চেয়েছিল যে একটা নীতিমালা সম্প্রচার কমিশন চেয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট সম্প্রচার কমিশন চেয়েছিল, এটা কিন্তু চেয়েছিল এবং নীতিমালাও চেয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে কমিশনটা না করে আগে নীতিমালা আপনি করলেন, তাই না? নীতিমালাটাতে করার কথা হলো কমিশনের। কেউ বলছেন যে এই নীতিমালা তৈরি করা হয়েছে কমিশন করার জন্য, মানে কমিশনটা কিভাবে হবে? পলিসি না, কমিশন এটা তো করবে। কমিশনকে তো আপনার কতগুলো কমিশনকে বলা হবে কি তুমি নীতিমালা, আপনি তো আগেই কতগুলো গাইডলাইন দিয়ে দিয়েছেন, আগেই তাকে গাইডলাইন দিয়ে দিয়েছেন, এর ভিতরে করতে হবে, তা না।
নীতিমালাটা আপনি যে কমিশনকে আপনি দায়িত্ব দেবেন, কমিশন নীতিমালাটা প্রণয়ন করবে, এবং আপনি যে কমিটিটা হবে, সেই কমিশন যেটা হবে, সেই কমিশনে তো আপনার সরকারের প্রতিনিধিও থাকবে, তাই না? তাহলে সরকারের তো ওখানে ওভারসি করার একটা স্কোপ আছে, সুযোগ আছে। তাহলে আপনি সেখানে এই জন্য এই নীতিমালাটা করবে কমিশন। নীতিমালাটা কমিশন করলে তারপরে এটা নিয়ে আলোচনা হবেই হবে, তারপরে এটা মানে ফাইনালি আপনার এটা মানে অ্যাডপ্টেড হবে। কিন্তু তা না করে যেটা করা হলো যে আগেই সরকার থেকে নীতিমালাটা করা হলো, করার ফলে হয়েছে কি এই প্রতিক্রিয়াটা দেখা দিয়েছে। কিন্তু মানে যদি ইন্ডিপেন্ডেন্ট কমিশনটা হয়ে যেত, ব্রডকাস্ট কমিশনটা হয়ে যেত, তাহলে এই প্রতিক্রিয়া হতো না। না, আমানুল্লাহ ভাই তো আমাদের দেশের সিনিয়র সাংবাদিক একজন ঠিকই বলছেন উনি অনেক কিছু, কিন্তু আমি যেটা এই নীতিমালাটা পড়ে আমার যেটা মনে হয়েছে, তা এটার মধ্যে আসলে নতুন বলতে সামান্য জিনিসই আছে। এর মধ্যে সবচেয়ে নতুন হচ্ছে একটা কমিশন গঠন করতে হবে এবং একটা আইন প্রণয়ন করতে হবে। আর ওখানে নীতিমালার মধ্যে যেগুলো নিয়ে আপত্তি করা হচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সেগুলো আপনি যদি বাংলাদেশ টেলিভিশন অধ্যাদেশ, বাংলাদেশ বেতারের অধ্যাদেশ, সেন্সরশিপের যে অর্ডিন্যান্স আপনি যদি দেখেন, এগুলো কোনোটা নতুন কিছু না। এবং ইভেন কিছু কিছু শব্দের কথা যেগুলো আপত্তি করেছে সেগুলো আমাদের সংবিধানে আছে। আপনি 39-এ গিয়ে দেখেন না, 39-2 সেখানে কিন্তু মোরালিটি, নৈতিকতা এই শব্দগুলো কিন্তু আছে। অস্পষ্ট শব্দ যদি আপনি বলে থাকেন, আমি এটার মধ্যে একেবারেই ভিন্ন বলতে যেটা আছে সেটা হচ্ছে এই কমিশনটি। সারা পৃথিবীতে এই ধরনের কমিশন আছে। ইভেন বিজ্ঞাপনের নীতিমালার কথা বলা হয়েছে, বিজ্ঞাপনের ব্যাপারে কিন্তু খোদ ব্রিটিশ এবং ভারতবর্ষ, আমেরিকা সব জায়গাতে আলাদা আলাদা, এই কমিশনের বাইরেও কিন্তু আরো আলাদা বডি আছে। তো আমি যেটা মনে করি যে এই আইনগুলো যেভাবেই করা হোক না কেন, সেখানে যেন অস্পষ্টতা না থাকে। কারণ নীতিমালার ভিত্তিতে কারো শাস্তি দেওয়া হবে না। আমাদের এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকা বন্ধ হয়ে যাওয়া, টিভি স্টেশন বন্ধ হয়ে যাওয়া, অনেক ঘটনা ঘটছে, কিন্তু নীতিমালা ছাড়াই এগুলো ঘটছে। অনেক জেলে যাওয়া, তারপরে বিভিন্ন সময়ে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা, এগুলো তখন নীতিমালা ছিল না। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, নীতিমালা একটা অবশ্যই থাকতে হবে। এতদিন আমরা নীতিমালার জন্য বলছি। বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যে বিকাশ, সেটি কি এই নীতিমালা দিয়ে আসলে রোধ করা সম্ভব? কোনো সম্ভাবনা নাই, এটার বিকাশ রোধ হবে না। আর এই নীতিমালার মধ্যে এমন কিছু নাই যেটা দিয়ে রোধ হবে। নীতিমালা হচ্ছে বিকাশের জন্য, গ্যাগ করার জন্য। নীতিমালার মধ্যে এখানে সেরকম কিছু ইঙ্গিত আছে মনে হয়। নীতিমালার অনুযায়ী একটা আইন করতে হবে। আমি যেটা বলছি, যেখানে বলা আছে অশ্লীলতার কথা বলা আছে, নৈতিকতার কথা বলা আছে, এগুলোর সংজ্ঞা যদি আপনি স্পষ্ট না করেন, সেগুলো মিসইউজ হওয়ার সম্ভাবনা একটা আছে। এটা মনে করেন বর্তমান সরকার যদি মনে করে যে না আমরা এটা করে কিছুটা নিরাপদ থাকবো, কিন্তু এই সরকার তো চিরস্থায়ী সরকার না। আরেক সরকার বা কেউ আসলে আমরা তো মানে সান্ধ্য দিয়ে রাত্রেবেলা পত্রিকা অফিসে সামরিক বাহিনীর লোকদের, গোয়েন্দা সংস্থার লোকদের দিয়ে পত্রিকা কন্ট্রোল করার নজিরত এই দেশে আছে। তো সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, এইটার প্রথমত হচ্ছে কমিশনটি গঠন করার সময় খুব সতর্কতার সাথে আসলে বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের দিয়ে করতে হবে। আর হচ্ছে আইনটি করার সময় যে শব্দগুলো নিয়ে অস্পষ্টতা আছে, সেখানে এগুলো যেন এই কমিশনটি আসলে এটা মানে যে নীতিমালায় যে চরিত্র, সেটি কি এটি কি আসলে একটি সাংবিধানিক কমিশন, না এটি কি তথ্য মন্ত্রণালয়ের আরেকটি অর্গানের মতো একটি কাজ করবে? এটা নির্ভর করে সরকারের উপরে। এই কারণে সরকারের উপর অনেক কিছু নির্ভর করে। যেমন প্রেস কাউন্সিল আছে, প্রেস কাউন্সিল কিন্তু এখন অবস্থাটা হয়ে গেছে কি, প্রেস কাউন্সিল এখন সরকারের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল বলে সরকার এটাকে নানানভাবে কন্ট্রোল করতে চায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি সরকারি আইন করে প্রেস কাউন্সিলটা করেছে, তাই না? অথচ বিভিন্ন সময় দেখা গেছে সরকার কিন্তু তার অভিযোগটা প্রেস কাউন্সিলের কাছে নিয়ে যায় না, তারা সরাসরি অ্যাকশনে চলে যায়। আপনি ধরেন মনে করেন যে এই যে আমার দেশ বন্ধ হয়ে গেছে, আপনার মানে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেছে, ইসলামিক টেলিভিশন বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু আপনার মানে সরকার কিন্তু ওখানে যায় নাই কোনো ইয়েতে। তারপর আপনার এই যে আমার দেশের 21 টিভি বন্ধ হয়েছিল, 21 টিভি বন্ধ হয়েছিল। 21 টিভির অবশ্য একটু ইয়ে হয়েছিল যে আপনার আইনের মানে ইয়েতে আইনের একটা কিছু না কোর্টে গেছিল, এটাগুলো পার্থক্য হলেই আপনার এই যে জিনিসগুলো যে মানে মাহমুদুর রহমানকে হ্যাঁ একজন বলবে যে সাংবাদিক না, তা আমরা তো সেখানে কতগুলো মানে দিয়েছি, তো করছিলাম, আন্দোলন করেছিলাম, আমরা কতগুলো করছিলাম না, যে একজন সম্পাদক হতে হোক একজন প্রফেশনাল লোককে, তাই না? তা আপনি সেই আইনটা করেন না কেন? আপনি যদি আর্মির লোকই হইতে হয়, জাস্টিস যদি আপনার উকিলদের ভিতর থেকে হয়, তাই না, প্রফেশনাল লোকদের ভিতর থেকে হয়,
উনি ভাইস চ্যান্সেলর শিক্ষকদের শিক্ষকদের ভিতর থেকে হয়েছে, তাই না? তো সম্পাদক, তাহলে সেই প্রফেশনের, সেই পত্রিকা বা প্রতিষ্ঠানের প্রধান কেন একজন প্রফেশনাল লোক হবেন? সেটাই আসলে মূল কথা। আমরা আশা করবো এই যে জিনিসগুলোতে সরকার তো একতরফা খালি তাকালে হবে না, সরকারকে এই জিনিসগুলো দেখতে হবে, এই সরকারকে এই জিনিসগুলো দেখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আইন, অনেক ভালো ভালো আইন আছে আমাদের দেশে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আইনকে আমরা প্রয়োগ করি, সরকার সবসময় তার স্বার্থের দিকে তাকিয়ে আইনটা প্রয়োগ করে, যে কারণে আইনের অপব্যবহার হয়। এই ভয়গুলো কিন্তু এখানে আজকে মনে করেন, যেমন এই যে একটা কথা বলা হয়েছে যে পর্যন্ত কমিশন ফাইনাল না হবে, নীতিমালা তৈরি না হবে, এ পর্যন্ত ইনফরমেশন মিনিস্ট্রি এই দায়িত্ব পালন করে। তাহলে এই জায়গাতে একটা বড় ভয়, একটা বড় ভয় ঢুকে গেছে না? বড় ভয় ঢুকে গেছে মিনিস্ট্রি তো এখনো এটা পালন করতেছে, বলার দরকার ছিল না। এই নীতিমালাটা প্রয়োগ করবে এটা বলার দরকার ছিল না। এখন যে নীতিমালায় সেটা আছে বর্তমানে, না, আমার মনে হয় না এটা একটা অপ্রয়োজনীয় কাজ হয়েছে। এটা কারণ ইনফরমেশন মিনিস্ট্রি তো এইগুলো এখন নিয়ন্ত্রণ করতেছে। পারমিশন গুলা তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে, টিভির লাইসেন্স গুলো দেওয়া হচ্ছে। লাইসেন্স দেওয়ার সময় লাইসেন্স যারা পাইছে তাদের লাইসেন্সের শর্তগুলো দেখেন, আমি একই শর্ত দেওয়া। না শর্ত আমি একটা আরো কিছু আছে, যেমন মনে করেন টকশোর ব্যাপারে। টকশো ব্যাপারটা কি আপনার ইনফরমেশন মিনিস্ট্রি এখানে নিয়ন্ত্রণ করবে, এই করবে? টকশো এরকম আরো তথ্য যত মূল তথ্য দেওয়া, যেমন হেফাজতে ইসলামের সময় টকশোতে এইখানে বলতে শুনছি হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে। তারপরে কেনা বলা হয় ইয়েতে, আর মাহমুদুর রহমান সাহেবের প্রসঙ্গ যখনই আসলো সেটাও তাহলে বলতে হয় যে ওই না ওইগুলো শরীফের গিলাপ দিয়ে, ওইগুলো ওই জন্যই বলছি যে প্রফেশনাল লোক দরকার। একটা বড় জিনিস যেটা এটা আমার যেটা বলছেন, এই যে কারা কারা মিডিয়া পাবে, কারা মিডিয়ার মালিক হতে পারবে, কারা সম্পাদক হতে পারবে। আর সবচেয়ে বড় হচ্ছে, আমি এটিএন বাংলার কথা বাদ দেন আপনাদের, অনেকগুলাতে যেহেতু আমরা এই টকশো করার জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যাই, সব জায়গায় কিন্তু কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো, বেতন বৈষম্য, আপনি শুধু গার্মেন্টসে বিলম্বে বেতন দিচ্ছে, আমি যদি বলি অনেকগুলো মিডিয়া আমি নাম বলতে পারবো যেগুলোতে নিয়মিত বেতন দেয় না, এরকম মিডিয়া তো আছে। সেটাও আমাদের সাংবাদিক ভাইরা অত্যন্ত মানে কঠোর একটা চ্যালেঞ্জিং পেশায় যারা নিয়োজিত, তারা যদি বেতন ভাতা এগুলো যদি না পায়, আপনি ফ্রিডম, স্বাধীনতা, অনেক কথাবার্তা বলতেছি, কিন্তু তারা নিয়মিত টাকা পায় না। নীতিমালায় এই জিনিসগুলো যে পেশার নিরাপত্তা, এটি কি নীতিমালায় কোনোভাবে আছে বা এটি থাকা দরকার ছিল? আপনি মনে অবশ্যই থাকতে হবে না কেন? আপনি পুলিশের কতগুলো নিরাপত্তা আছে যে তারা, তাদের এই নীতিমালা আছে, তারা মানে তাদের ডিফেন্সে কি কি ব্যবস্থা গ্রহণ করছে। আমাদের ডিফেন্সে তো আমরা কোনো কিছু করতে পারছি না, তাই না? আমরা এত বড় একটা, যে এই প্রফেশনটা এত ঝুঁকিপূর্ণ একটা প্রফেশন, এই ঝুঁকিপূর্ণ প্রফেশন হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের সবসময় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, তাই না? যে কোনো জায়গায় আমাদের মৃত্যু হাতে নিয়ে অনেক সময় ঘটতে হয়। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, প্রেস কাউন্সিলের কথাটা। প্রেস কাউন্সিলকে আমরা যেটা বারবার বলেছি, সম্ভবত এখানে আমি আলোচনা করছি কিনা আমার মনে নেই, প্রেস কাউন্সিলের কিন্তু একটা কোয়াসি জুডিশিয়াল বডি, হ্যাঁ, এটা সুমোটো কিছু ক্ষমতা আছে, তাদের কিছু বিচারিক ক্ষমতা আছে, বিচারিক ক্ষমতা আছে। এখন আপনি যে তাকে যদি এটাকে আরো কিছু ক্ষমতা দিয়ে তারপরে আপনাকে এটাকে এক্সপান্ড করে, হ্যাঁ, আপনি যদি আরো এটাকে মানে আরো তৎপর করে দেন, তাহলে হতো কি, তাহলে এই যে তার যে সুমোটো ক্ষমতা আছে, এই সুমোটো ক্ষমতার বলেই কিন্তু সে অনেক কিছু মানে ওয়াচ ডগ হিসেবে কাজ করতে পারতো, ওভারসি করতে পারতো, যে ওভারসি করে নিজের থেকেই কতগুলো অ্যাকশন, প্রেস কাউন্সিলের কথা বলছেন আপনি, অ্যাকশন নিতে পারতো। এই জিনিসগুলো কিন্তু করতে পারতো প্রেস কাউন্সিল, সেটি তো হয়নি। প্রেস কাউন্সিল সেই জিনিস নন এফেক্টিভ অর্গানাইজেশন। আমরা তো সেই কাজগুলো, আমরা তো মানে ইনস্টিটিউশন চিনিও না, জানিও না, বুঝিও না, করিও না। ইনস্টিটিউশন হিসেবে যদি এগুলো বিল্ড আপ হইতো, আজকে কিন্তু অনেকগুলো প্রবলেমই হয়ে যেত। আরেকটা জিনিস আমি বলে করতেছি, সেটা হলো যে আপনার এই যে মাশরুম গ্রোথ অফ মানে ইলেকট্রনিক মিডিয়া, মানে প্রিন্ট মিডিয়াও, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া। এখন এই যে দেখেন এখানে কি হয়েছে, এখন যেটা হয়েছে, আপনি নিজে একটা পত্রিকার সম্পাদক, এখানে ইলেকট্রনিক মিডিয়াতে আসছেন, আপনি এই যে প্রশিক্ষিত জনশক্তি, এটা কিন্তু আমাদের নাই। আমাদের প্রশিক্ষিত জনশক্তি, এটা সাংবাদিকতায় হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, এটা কিন্তু অভাব। এই প্রশিক্ষিত জনশক্তি হলে অনেক প্রবলেম দূর হইতো। আরেকটা জিনিস যেটা হচ্ছে,
আমরা কিন্তু একটা লোককে যখন আমরা অ্যাসাইনমেন্টে পাঠাই তার আগে প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কতগুলো আইনি ব্যাপার আছে, কতগুলো মানে প্রেস ল আছে, আমাদের প্রেস লট হয় এই সমস্ত সেগুলো সম্পর্কে জানাতে একটা সংক্ষেপে যদি বলেন যে এই যে বিতর্কের মধ্যে কিভাবে এই একটা সত্যিকারের গণমাধ্যমের বিকাশের জন্য নীতি আমি তো নীতিমালাটা করাটা খুবই একটা পজিটিভ, যেখানে একটা কমিশন গঠন করা বলতেছে সরকার যত দ্রুত একটা কমিশন করবে এবং আইন করার সময় যত বিষয় নিয়ে আপত্তি অস্পষ্টতা আছে এইগুলো যেন দূর করা হয়, এটা আমি বলবো যে সবচেয়ে নীতিমালা ছিল না, এখন নীতিমালা পেয়েছে, এটা একটা সার্থকতা। আমরা আশা করি যে সরকার সেই কনসার্ন বা উদ্বেগের বিষয়গুলো বিবেচনা করবে। যে একটা কথা বলে দিব, একটা কথা সেটা হচ্ছে আমি মনে করি এখন যেটা সরকার করছে এটা না করে এটা বাতিল করে দিয়ে আগে প্রেস কমিশন, আগে কমিশন ব্রডকাস্ট কমিশনটা করুক, এটা ভালো হবে সরকারের জন্য। আশা করি সেই দিকগুলো বিবেচনা করা হবে। যেখানে বিতর্কগুলো আছে সেই বিতর্কের জায়গাটি যদি সত্যিকারে অ্যাড্রেস করে, যেটি ডক্টর মিজান বলেন এবং আমানুল্লাহ কবির বললেন যে পেশার বিকাশটি মূল লক্ষ্য, পেশাকে গ্রাস করাটা না, আমরা আশা করি সেই দিকগুলো বিবেচনা করা হবে। ডক্টর মিজানুর রহমান এবং আমানুল্লাহ কবির দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।